আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের কয়েকটি টপিক। এটা তৃতীয় অধ্যায়, মনে রাখবে অধ্যায়টার নাম হচ্ছে পদার্থের গঠন। এই অধ্যায়ের কয়েকটি টপিক, সেটা হচ্ছে আইসোটোপ, আপেক্ষিক পারমাণবিক ভর এবং আইসোটোপের শতকরা পরিমাণ থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এই টপিকগুলো করলেই আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই যে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা খুবই ভালোভাবে পড়তে হবে, তোমাদের পরীক্ষাতে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এরপরে আইসোটোপ থেকেও আসতে পারে, আপেক্ষিক পারমাণবিক ভর থেকেও আসতে পারে। তো যেহেতু ভিডিওটি আমাদের একটু বড় হতে পারে, সুতরাং অবশ্যই ধৈর্য নিয়ে সম্পূর্ণ দেখো, না টেনে সম্পূর্ণ দেখো। আমার বিশ্বাস এই তিনটে টপিক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। দেখো বন্ধুরা, একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অর্থাৎ চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবা। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আলোচনায় চলে যাই। দেখো বন্ধুরা, আমাদের এই চ্যাপ্টারের উপরে পূর্ববর্তী যে টপিকগুলো আছে, ইলেকট্রন বিন্যাস বা রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এগুলো নিয়ে আমাদের চ্যানেলে ইতিমধ্যে ভিডিও আপলোড করা আছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেগুলো আগে দেখে নিবে, সেগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপর দেখো, আমরা আলোচনা করে যাই যে আইসোটোপ কি। আমাদের প্রথম টপিক আজকের সেটা হচ্ছে আইসোটোপ। দেখো বন্ধুরা, খুব সহজ ভাবে একটা মজার একটা টেকনিক আছে আইসোটোপ মনে রাখার জন্য। কিভাবে মনে রাখবে দেখো তো, আইসোটোপ আমি যদি লিখি তাহলে খেয়াল করো একটু, আমি লিখতেছি হচ্ছে আইসোটোপ। আইসোটোপ, তাহলে দেখো তো আইসোটোপ লিখতে গিয়ে আমি সর্বশেষ বর্ণটা কি লিখেছি? না, মনে রাখবে সর্বশেষ বর্ণ থেকেই দেখো আমাদের আইসোটোপ বিষয়টা কিন্তু শেষ। কিভাবে দেখো, একটু খেয়াল করো। তাহলে যেহেতু সর্বশেষ বর্ণটা প, এখান থেকে শুধু মনে রাখবে কি প্রোটন সংখ্যা সমান, যদি প আছে যেহেতু, তার মানে কি প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান বা একই সমান। তাহলে খেয়াল করো বন্ধুরা, প্রোটন সংখ্যা সমান, আমরা ভর সংখ্যার একটা টপিকে কি পড়ছিলাম যে ভর সংখ্যা সমান সমান এ ইকুয়াল আমরা কি জানি, পি প্লাস এন, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। এখান থেকে আমরা যদি প্রোটন সংখ্যাটাকে সেম পাই বা একই পাই, তাহলে দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বলবে তাহলে আলাদা কি হবে, ভর সংখ্যা এবং কি নিউট্রন সংখ্যা। তাহলে বোঝাই যাচ্ছে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই বা সমান, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই বা সমান, তাদেরকে কিন্তু কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তাহলে আইসোটোপটা কি? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই বা সমান কিন্তু ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা আলাদা, তাদেরকে বলা হবে পরস্পরের আইসোটোপ। এখন দেখো, মাথায় যদি না ঢুকে কোনো সমস্যা নেই, দেখো আমরা একটু উদাহরণ দিয়ে বুঝবার চেষ্টা করি বিষয়টা কিরকম। খেয়াল করো, আমরা হাইড্রোজেন একটি পরমাণু নিলাম, হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত বন্ধুরা? তোমরা জানো যে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। কিন্তু হাইড্রোজেন পরমাণুর ভর সংখ্যা কিন্তু সব সময় এক নয়। হাইড্রোজেন পরমাণুর ভর সংখ্যা অনেক হতে পারে, 1 থেকে 7 পর্যন্ত হতে পারে। আমি এখানে 3 পর্যন্ত লিখলাম, কারণ কি জানো, হাইড্রোজেনের বহুল ব্যবহৃত আইসোটোপ হচ্ছে 3টি। হাইড্রোজেনের আইসোটোপ কিন্তু 1 থেকে 7 পর্যন্ত সবগুলোই হতে পারে, কিন্তু 3টা বেশি ব্যবহার করা হয়। তাহলে দেখো, এই যে আমরা ভর সংখ্যা 1 পেলাম, ভর সংখ্যা 2 পেলাম, ভর সংখ্যা 3 পেলাম, মনে রাখবে মাথার উপরে যে সংখ্যাটা আমি লিখছি বাম পাশে, এটাকে বলা হয় ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কখনো 1 হতে পারে, কখনো 2 হতে পারে, কখনো 3 হতে পারে। কিন্তু দেখো তো, পারমাণবিক সংখ্যা যেহেতু 3টাই হাইড্রোজেন, তাহলে 1 না? খেয়াল করো, পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা তো সেম, ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। তাহলে দেখো, এরও প্রোটন সংখ্যা 1, এটারও প্রোটন সংখ্যা 1, এটারও প্রোটন সংখ্যা 1, প্রোটন সংখ্যা কিন্তু একই। তাহলে কি ভর সংখ্যাটা কিন্তু আলাদা। দেখো 1 2 3, তিনটা কি এক জিনিস বন্ধুরা? তোমরা নিশ্চয়ই বলবে যে না। দেখো ভর সংখ্যা আলাদা, ভর সংখ্যা কিন্তু আলাদা। আবার নিউটন সংখ্যা যদি আমরা বের করি, নিউটন সংখ্যা কি দেখো, তাহলে আমরা কি করি, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দেই না। তাহলে 1 - 1 অর্থাৎ 0, 2 - 1 অর্থাৎ 1, অর্থাৎ 3 - 1 অর্থাৎ কি 2। তাহলে খেয়াল করো, নিউটন সংখ্যা হচ্ছে কত, 0 1 এবং 2, অর্থাৎ নিউটন সংখ্যাটাও কিন্তু আলাদা। তাহলে ভর সংখ্যা আলাদা, নিউট্রন সংখ্যা আলাদা, কিন্তু প্রোটন সংখ্যা একই। এই যে 3টা মৌল, এই 3টা মৌলকে আমরা পরস্পরের আইসোটোপ বলবো।
এবার দেখো বন্ধুরা, আমরা আর কিছু উদাহরণ দিই। ধরো আমি লিখতেছি হচ্ছে কার্বন পরমাণু। দেখো কার্বন কার্বন কার্বন, কার্বন তিনটাই, আমি জানি কার্বনের পারমাণবিক সংখ্যা কত, 6। আমি তিনটাতেই 6 লিখে ফেললাম। দেখো কার্বনের পারমাণবিক সংখ্যা কিন্তু 6, কিন্তু পারমাণবিক ভর সংখ্যা কার্বনের ক্ষেত্রে কিন্তু আলাদা। কখনো 12 হতে পারে, কখনো 13 হতে পারে, কখনো 14 হতে পারে। অর্থাৎ কার্বনের ভর সংখ্যা 12 হতে পারে, 13 হতে পারে, 14 হতে পারে। এটা মনে রাখবা, কার্বনের ভর সংখ্যা তিনটা। তাহলে দেখো ভর সংখ্যা 12, 13, 14 তিনটা কি এক জিনিস? না। এরপরে দেখো পারমাণবিক সংখ্যা 6, 6, 6, তিনটা তো একই কথা। এবার খেয়াল করে দেখো, আমরা যদি নিউট্রন সংখ্যা বের করি তাহলে 12 - 6 অর্থাৎ 6, এটা হয়ে যাবে 7, এটা হয়ে যাবে 8। তাহলে দেখো 6, 7, 8, নিউট্রন সংখ্যাও আলাদা, নিউট্রন সংখ্যাও আলাদা, ভর সংখ্যাও আলাদা, কিন্তু প্রোটন সংখ্যা সেম বা একই। সুতরাং আমরা এই তিনটা বিষয়কে বা তিনটা পরমাণুকে আমরা পরস্পরের কি বলবো? আইসোটোপ বলবো। এই বিষয়টাই হচ্ছে আইসোটোপ। দেখো কার্বন 12, 13, 14, এই তিনটা হচ্ছে কার্বনের পরস্পর তিনটি আইসোটোপ। এবার অনুরূপ ভাবে আমরা বলতে পারি অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে কখনো 16 হতে পারে, অক্সিজেনের ক্ষেত্রে কখনো 17 হতে পারে, অক্সিজেনের ক্ষেত্রে কখনো 18 হতে পারে। অক্সিজেন 16, 17, 18 এগুলো হচ্ছে কি অক্সিজেনের তিনটা আইসোটোপ। আবার ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন 35 হতে পারে, ক্লোরিন 37 হতে পারে, এগুলো ক্লোরিনের দুইটা আইসোটোপ। আবার কপারের ক্ষেত্রে কপার 63 হতে পারে, কপার 65 হতে পারে, এগুলো কপারের দুইটা আইসোটোপ। তো আমি এতগুলো উদাহরণ আর লিখতেছি না। তাহলে আইসোটোপটা কি জিনিস তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তাহলে আইসোটোপ থেকে আমরা কি বুঝলাম? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা আলাদা, তাদেরকে পরস্পর আইসোটোপ বলা হয়। দেখো বন্ধু, এটা মুখস্থ করার আর কিছু আছে? কোনো কিচ্ছু নাই। শুধুমাত্র তোমরা যদি বুঝে যেতে পারো তাহলে কিন্তু খুব সহজে বিষয়টা পেয়ে যাবে। এবার খেয়াল করো, আমরা কি করব, আমরা পরবর্তী টপিকে চলে যাই, আপেক্ষিক পারমাণবিক ভর। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরটা আমরা কিভাবে নির্ণয় করব? এই যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য প্রশ্নে তোমাদের অবশ্যই একটা মান দেওয়া থাকতে হবে, সেটা হচ্ছে যে মৌলের একটি পরমাণুর ভর। মৌলের একটি পরমাণুর ভর যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্রটা কি শুধু একটু মনে রাখবে, যে আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল মৌলের একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের একটি বা কার্বন 12 আইসোটোপের মানে একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। এই মানটাকে তোমরা একবারে ডিরেক্ট মুখস্থ রাখবে, সেটা হচ্ছে 1.66 ইন্টু 10^24। 1.66 ইন্টু 10^24, এই মানটাকে তোমরা একদম সরাসরি মুখস্থ রাখতে পারো, কারণ এই মানটা আমাদের কাজে লাগবে। তাহলে 1.66 ইন্টু 10^24, এই যে দেখো এটা আমরা কি বললাম, যে কার্বন একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। এই জায়গাতে আমি একটু মানগুলো বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। আমি প্রথমত তোমাদের কি বলছি, যে একটি পরমাণুর ভর দেওয়া থাকবে। তো একটি পরমাণুর ভর যদি দেওয়া থাকে তাহলেই আমরা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতে পারবো। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের জন্য সূত্রটা কি ভালোভাবে মনে রাখবে, সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর সমান, সূত্রটা হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর ভাগ একটি পরমাণুর ভর ভাগ একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। এটাকে এই যে একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশটাকে আমরা সরাসরি এই যে মানটা লিখতে পারি, যে 1.66 × 10^24, এই মানটা একদম সরাসরি তোমরা মুখস্থ রাখবা। তো দেখো এই মানগুলো আসলে কিভাবে আসতেছে, আমরা মানগুলো একটু যদি হিসাব করতে চাই তাহলে আমরা কিভাবে হিসাব করবো, আমি দেখো ক্যালকুলেটরে একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমত, যে একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ, অর্থাৎ এই মানটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, খেয়াল করো বন্ধুরা। একটি কার্বন 12 আইসোটোপের ভর, আমরা জানি কার্বনের আইসোটোপ 12, একটা আইসোটোপ আছে, সেই 12 আইসোটোপের কয়টার ভর লাগবে? একটার ভর লাগবে। তার মানে কি, একটি, আমরা জানি যে 1 মোল পরিমাণ কোন পদার্থের মধ্যে অ্যাভোগাড্রোর সমান সংখ্যক অনুপরমাণু বা আয়ন বিদ্যমান। এটা তোমরা ষষ্ঠ চ্যাপ্টারে গিয়ে পাবে, আপাতত মনে রাখবে অ্যাভোগাড্রোর সংখ্যাটা কত। এখানে শুধু আমি একটু লিখে দেই, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10^23। এতটি অনু পরমাণু অথবা আয়ন থাকতে পারে, এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে দেখো আমরা এটা দিয়ে, অর্থাৎ কার্বন 12 আইসোটোপের ভর অর্থাৎ 12 তুলবো, এরপরে ভাগ দিয়ে আমরা এই সংখ্যাটাকে তুলবো 6.023 এক্সপোনেনশিয়াল 23। এভাবে দেখো একটি পরমাণুর ভর চলে আসছে কত, 1.99 ইন্টু 10^23। এটা হচ্ছে একটি পরমাণুর ভর, কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভর। এরপরে কি বলছি, যে কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের
1/12 তার মানে এটাকে কি করতে হবে, আমাকে আবার 12 দ্বারা ভাগ করতে হবে। দেখো 12 দ্বারা ভাগ করলে কিন্তু দেখো বন্ধুরা মান চলে আসছে 1.66 ইন্টু 10^24। এই মানটা তোমরা আসলে দেখতে পাচ্ছ না কেন আমি জানি না, দেখো একটু আমি চেষ্টা করতেছি খেয়াল করানোর। দেখো 1.66 ইন্টু 10^24 এই মানটা সরাসরি চলে আসছে। দেখো তাহলে তোমরা এই মানটা বুঝতে পারছো। আমাদের এখান থেকে অঙ্ক করতে গেলে কি করতে হবে, একটি পরমাণুর ভর কিন্তু দেওয়া থাকবে। ধরো প্রশ্ন এভাবে আসতে পারে, বলবে যে ফ্লোরিনের একটি পরমাণুর ভর প্রশ্নে দেওয়া থাকবে, ফ্লোরিনের একটি পরমাণুর ভর প্রশ্নে দেওয়া থাকবে যে এত, তাহলে ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তো একটি পরমাণুর ভরটা আসলে কিভাবে বের করা থাকে, দেখো একটু খেয়াল করো, ওইটা এভাবে বের করা থাকে। আমরা জানি সাধারণত আমাদের মুখস্থ আছে যে ফ্লোরিনের পারমাণবিক ভর সংখ্যা কত, 19। তাহলে আমরা কি করবো, 19 ভাগ অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ 6.023 এক্সপোনেনশিয়াল 23। দেখো আমাদের চলে আসছে 3.15 ইন্টু 10^23 এত গ্রাম। তাহলে একটি পরমাণুর ভর আমাদের পেয়ে গেলাম কত, 3.15 ইন্টু 10^23 এত গ্রাম। তাহলে একটি পরমাণুর ভর এত হলে আমাদেরকে বলবে কি ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করব, যে ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল বা এ ইকুয়াল আমরা লিখতে পারি, এ ইকুয়াল অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভরটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে এ ইকুয়াল আমরা সূত্র কি পাচ্ছি, যে একটি পরমাণুর ভর অর্থাৎ 3.15 ইন্টু 10^23 ডিভাইডেড কত, ওই যে কার্বন 12 এর পারমাণবিক ভরের 1/12 সেটাকে আমরা কিভাবে লিখছি, যে 1.66 ইন্টু 10^24। এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটা চলে আসবে সেটি হবে আমাদের এই যে ফ্লোরিনের ক্ষেত্রে কাঙ্ক্ষিত ভর সংখ্যা বা আপেক্ষিক পারমাণবিক ভর। এভাবে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতে পারি। কিন্তু এখান থেকে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে যে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। দেখো বন্ধুরা এই টপিকটা থেকে প্রশ্ন বেশি এসে থাকে। এই টপিকটা থেকে কিভাবে করবে তোমরা, আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি সহজভাবে। দেখো তোমরা সহজভাবে একটু বোঝার চেষ্টা করবে। দেখো যে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে, এর জন্য কিন্তু আইসোটোপের শতকরা পরিমাণটা দেওয়া থাকবে প্রশ্নে। প্রশ্নে আইসোটোপের শতকরা পরিমাণটা দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলতে পারে। অথবা অনেক সময় কি থাকবে, গড় আপেক্ষিক পারমাণবিক ভরটাই দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের বলবে আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করো। তো এরকম একটা অঙ্ক আমরা যদি বলি যে প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ যথাক্রমে, প্রশ্নটা এরকম যে প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ যথাক্রমে ক্লোরিন 35 এবং ক্লোরিন 37। তাহলে প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ যথাক্রমে ক্লোরিন 35 এবং ক্লোরিন 37। দেখো এটা একটা প্রশ্ন যে প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ যথাক্রমে ক্লোরিন 35 এবং ক্লোরিন 37। এরপরে বলবে যে ক্লোরিন 35 এবং 37 হলে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কিভাবে নির্ণয় করব, গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে একটা সূত্র মনে রাখবে যে এ ইজ ইকুয়াল পি এম প্লাস কিউ এন ডিভাইডেড 100। এখানে কিউটা ছোট হাতে নিতে পারি আমরা। দেখো বন্ধুরা আমাদের সূত্রটা হচ্ছে যে পি এম প্লাস কিউ এন ডিভাইডেড 100। মনে রাখবে যদি আরো থাকে, অতিরিক্ত থাকতে পারে, এটা আসলে আমাদের পি এম দিতে হবে বা কিউ এন দিতে হবে বিষয়টা এমন নয়। তোমরা চাইলে এখানে এ বি সি ডি এরকমও দিতে পারো। যদি তিনটা থাকে তাহলে পি কিউ আমরা কি নিতে পারি, আর নিতে পারি। তাহলে আরটা যদি আমরা লিখতে চাই আর, একটা ও লিখতে পারি যেহেতু এম এন ও। তাহলে আমরা তিনটা যদি চলে আসে, তো তিনটা সাধারণত এসএসসি লেভেলে খুব একটা আসে না, তবে আসলে আমরা এটা ব্যবহার করব। এবার কথা হচ্ছে যে এই যে প্রশ্ন যে প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপের শতকরা পরিমাণ যথাক্রমে ক্লোরিন 35 এবং ক্লোরিন 37, এই দুইটা আইসোটোপের শতকরা পরিমাণ যথাক্রমে দিবে যে ক্লোরিনের 35 এর শতকরা পরিমাণ হচ্ছে 75% এবং ক্লোরিন 37 এর শতকরা পরিমাণ হচ্ছে 25% হলে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে প্রশ্ন কি বলছে যে প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ যথাক্রমে ক্লোরিন 35 এবং 37 এবং এদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর এদের শতকরা পরিমাণ যথাক্রমে 75% এবং 25% হলে এর প্রকৃতিতে অর্থাৎ এই যে ক্লোরিন পরমাণুটার গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবে, দেখো আমরা প্রথমত এ পি এর মানটা বুঝতে হবে, এম এর মানটা বুঝতে হবে, কিউ এর মান, এন এর মান, এগুলো বুঝতে হবে। দেখো আমি বলবো, মনে রাখবে যে পিটা হলো একটি আইসোটোপ, পিটা হচ্ছে একটি
পি হচ্ছে একটি আইসোটোপ। এরপরে এমটা কি বন্ধুরা, যে আইসোটোপকে আমি পি ধরছি সেই আইসোটোপের শতকরা পরিমাণ, অর্থাৎ পি আইসোটোপের শতকরা পরিমাণ, পি আইসোটোপ এর শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ। তার মানে পি আইসোটোপের শতকরা পরিমাণটাই হলো কি এম। তাহলে বুঝতে পারতেছো আমরা পি যেটাকে ধরবো, আমরা যদি এই যে ক্লোরিন 37টাকে যদি আমরা পি ধরি তাহলে 25% আমাদের এম এর মান ধরতে হবে। আবার 35 যদি আমরা পি ধরি তাহলে আমাদের এম এর মান ধরতে হবে কত, 75%। অর্থাৎ যেটা আমি ধরবো, যে পি যে আইসোটোপটাকে ধরবো সেই আইসোটোপের শতকরা পরিমাণটাকে আমাকে এম ধরতে হবে। ঠিক অনুরূপ ভাবে ইউ অপর একটা আইসোটোপ এবং সেই আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে এন। এরপর যদি আরো থাকে যে তাহলে আর একটি আইসোটোপ এবং তার শতকরা পরিমাণটা হচ্ছে ও। তাহলে এই অঙ্কটা আমরা একটু সমাধান করবার চেষ্টা করি। খেয়াল করো, আমাদের দেখো আমরা যদি পি এর মানটা 35 ধরে নেই, পি এর মানটা যদি 35 ধরে নেই এই অঙ্কের ক্ষেত্রে, তাহলে পি যদি 35 হয় তাহলে এম এর মানটা কত হবে বন্ধুরা, তোমরা বুঝতেই পারতেছো। এবার দেখো পি যেহেতু 35 ধরে নিছি, তার শতকরা পরিমাণ কত ছিল, 75%। তাহলে এর মানটা আমরা নিব কত, 75%। এরপরে দেখো বন্ধুরা প্লাস দিয়ে আমাকে কি লিখতে হবে, কিউ। কিউ তাহলে কি, অপর আইসোটোপ অর্থাৎ 37, অপর একটি আইসোটোপ কত 37। তাহলে 37 ইন্টু কি হবে এন এর মান, এন মান কত, এই যে 25%। তাহলে 25 ডিভাইডেড সূত্র হচ্ছে 100। এই যে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে দেখবে সরাসরি এই মানটা কিন্তু চলে আসবে 35.5। অর্থাৎ ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5, যেটা তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে। তোমরা বই পুস্তকে মুখস্থ করছো যে ক্লোরিনের ভর হচ্ছে 35.5। এটা কিভাবে চলে আসছে বুঝতে পারছো? তাহলে দেখো যদি আইসোটোপ দেওয়া থাকে এবং আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া থাকে তাহলে আমরা এভাবে নির্ণয় করতে পারবো। কিন্তু অনেক সময় অঙ্কে এভাবে না দিয়ে কি করে জানো, তোমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া থাকবে এবং আইসোটোপের মান দেওয়া থাকবে কিন্তু শতকরা পরিমাণটা দেওয়া থাকবে না। তখন প্রশ্নে উত্তরে তোমাদের শতকরা পরিমাণটাই বের করতে বলবে। কিরকম, আমি একটা অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো এরকম একটা অঙ্ক হচ্ছে, আমরা বলতে পারি কপারের ক্ষেত্রে যে কপার এর প্রশ্নটা এরকম হতে পারে যে প্রকৃতিতে কপারের দুইটি আইসোটোপ যথাক্রমে কপার 63 এবং কপার 65, দুটো জিনিস আসতে পারে। যে প্রকৃতিতে কপারের দুইটি আইসোটোপ যথাক্রমে কপার 63 এবং কপার 65, এই দুটো জিনিস দেওয়া থাকবে। এরপরে বলবে কি কপার এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এবার দেখো গড় আপেক্ষিক পারমাণবিক ভর মানে কি, এর মানটা দিয়ে দিছে, এর মানটা দেওয়া থাকবে কত, ধরে নিলাম কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। যেহেতু এই মানটা আমাদের মুখস্থ আমরা দিয়ে দিলাম যে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। এখন তোমাদের প্রশ্ন কি বলবে জানো, এই যে কপারের আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ যে আইসোটোপ গুলো আছে কপারের এই আইসোটোপ গুলোর শতকরা পরিমাণটা নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে শতকরা পরিমাণগুলো নির্ণয় করব, দেখো বন্ধুরা খেয়াল করো। এই টাইপের প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে আমাদের দেখো কিসের মান দেওয়া আছে আমাদের বুঝতে হবে। প্রথমত আইসোটোপ দেওয়া আছে, কপার 63 একটা আইসোটোপ, কপার 65 একটা আইসোটোপ। এরপরে এদের শতকরা পরিমাণ কিন্তু দেওয়া নাই। এবার শতকরা পরিমাণটাই বের করতে বলছে এবং দেওয়া আছে কি, এই যে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর 63.5। তাহলে আমরা শুধুমাত্র ক্যালকুলেশন করব। কিভাবে করব, এর জন্য আমাদের একটা জিনিস ধরতে হবে, যেহেতু আমরা পি ধরে নিচ্ছি কত, ধরো 63টাকে আমরা ধরে নিচ্ছি পি। পি যদি 63 হয় তাহলে পির শতকরা পরিমাণটাকে আমাদের কি ধরতে হবে, এম ধরতে হবে। তাহলে এম এর মানটা দেখো, যেহেতু পির শতকরা পরিমাণটা কি দেওয়া আছে প্রশ্নে, দেওয়া নাই, তাহলে আমাদের এটাই বের করতে বলছে। এবার কি করবো আমরা জানো, ধরে নিব। তাহলে লিখবে যে ধরি কপার 63 এর শতকরা পরিমাণ এক্স। আমরা ধরে নিচ্ছি যে ধরি কপার 63 কপার 63 এর শতকরা পরিমাণ, কপার 63 এর শতকরা পরিমাণ আমরা ধরে নিচ্ছি এক্স। তাহলে কপার 63 শতকরা পরিমাণ যদি এক্স হয় তাহলে কপার 63 যদি আমি পি ধরে নেই তাহলে এম এর মান কত হবে, আমাদের এক্স ধরতে হবে। দেখো বন্ধুরা তাহলে কিউ এর মান কত হবে, এবার তাহলে আমরা কিউ এর মান কি করব, কিউ এর মান হবে 65। কিউ এর মান যদি 65 হয় তাহলে কি হবে, এন এর মান কত হবে, এন এর মান হবে কত, আমরা জানি শতকরা পরিমাণ মানে কি দুটো মিলে 100 হতে হবে, কারণ শতকরা মানে হচ্ছে 100। এর আগে যে অঙ্কটা করলাম ক্লোরিনের ক্ষেত্রে দেখো ক্লোরিন 35 এর শতকরা পরিমাণ ছিল 75% এবং ক্লোরিন 37 এর শতকরা পরিমাণ ছিল 25%। দেখো 75 এবং 25 যোগ করলে কিন্তু 100 হয়ে যায়। তাহলে বোঝাই যাচ্ছে যে দুইটার যোগফল হবে 100।
এখানেও দুটো আইসোটোপ আছে, তার মানে দুটো যোগফল হবে 100। তাহলে একটা যদি এক্স হয়, অপরটা কত হবে? 100 মাইনাস এক্স না? দেখো বন্ধুরা, অপরটা কত হবে? 100 মাইনাস এক্স। এবার শুধু আমরা মানগুলো বসিয়ে দেব। তাহলে দেখো এর মান দেওয়া আছে 63.5 ইকুয়াল পি এর মানটা দেওয়া আছে হচ্ছে 63 ইন্টু পি এর এম এর মানটা কত? এম এর মানটা হলো এক্স, এম এর মানটা হলো এক্স। আবার কিউ এর মানটা হচ্ছে প্লাস, কিউ এর মানটা হচ্ছে 65 ইন্টু এন এর মানটা হচ্ছে 100 মাইনাস এক্স। এবার ডিভাইডেড কত? সূত্রে হচ্ছে 100। আমরা যদি অঙ্কটাকে সমাধান করি তাহলে আমরা পাচ্ছি এখানে কত? 63x প্লাস 6500 মাইনাস 65x ডিভাইডেড কত হচ্ছে? 100। এবার খেয়াল করো বন্ধুরা, তাহলে আমরা উপরে কত পাচ্ছি? যে 6500 মাইনাস 2x না, এখানে 63x, এখানে 65x, তার মানে বুঝতেই পারতেছো -2x ডিভাইডেড কত? 100। এবার দেখো আমরা যদি এই জিনিসটাকে একটু বজ্র গুণন করে নেই, 63.5, এই জিনিসটাকে আমরা যদি একটু বজ্র গুণন করে নেই তাহলে কি হবে দেখো। তাহলে আমরা যদি করে নেই তাহলে 6500 মাইনাস 2x ইজ ইকুয়াল, আমরা 100 গুণন 63.5 গুণ করলে কত হবে? 6350, অর্থাৎ 6350। এবার আমরা কি করব? এই পাশের মানটাকে ওই পাশে নিয়ে চলে যাব। তাহলে -2x ইজ ইকুয়াল আমরা কি পাচ্ছি? যে 6350, এই পাশেটা এই পাশে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তাহলে 6500। তাহলে দেখো বন্ধুরা, একটু খেয়াল করে দেখো আমরা এখান থেকে কত পাচ্ছি। আমি এখানে একটু মিশিয়ে দিচ্ছি এগুলো। আমরা এই জায়গাতে পাচ্ছি কত দেখো, তাহলে -2x ইজ ইকুয়াল আমরা পাচ্ছি -2x ইজ ইকুয়াল -150 তাহলে -150, উভয় পাশে মাইনাস মাইনাস যদি আমরা ক্যান্সেল আউট করে দেই তাহলে আমরা পাচ্ছি কত? 2x ইজ ইকুয়াল 150। এবার তাহলে আমাদের x ইজ ইকুয়াল কত হবে? x এর মান, তার মানে 150 ডিভাইডেড কত? 2, অতএব x এর মানটা আমরা কত পাচ্ছি? 75। দেখো বন্ধুরা, x এর মানটা পাচ্ছি আমরা 75। x আমরা কি ধরে নিয়েছিলাম? m এর মান না? m এর মানটাকে আমরা x ধরে নিয়েছিলাম, তার মানে m এর মান কত পাচ্ছি আমরা? 75%। এমটা কি ছিল? কপার 63, তার মানে বুঝতেই পারতেছো কপার 63 শতকরা পরিমাণ হচ্ছে 75%। আর একটা কি করছিলাম? 100 মাইনাস এক্স। তাহলে x এর মান যদি 75 হয় তাহলে n এর মানটা আমরা কত পাচ্ছি? 100 মাইনাস এক্স মানে কি? 75 ইকুয়াল আমরা কত লিখতে পারতেছি? 25। তার মানে এই যে কপার 65 শতকরা পরিমাণটা হচ্ছে 25%। এই যে প্রশ্নগুলো এইভাবে আসতে পারে। অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য হয়তো আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া থাকবে, তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলবে। আবার কখনো কখনো আইসোটোপের শতকরা পরিমাণটাই বের করতে বলবে, সেক্ষেত্রে দেওয়া থাকবে কি? গড় আপেক্ষিক পারমাণবিক ভরটি দেওয়া থাকবে। এই অধ্যায়ে এর বাহিরে আর কোনো টপিক নাই। তোমরা এই অধ্যায়ের বেসিক আলোচনাগুলো খুব ভালোভাবে দেখে নিবে, আমার বিশ্বাস তাহলে তোমরা এখান থেকে খুব সহজেই সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টসে জানিও, আমি চেষ্টা করবো আরো সহজভাবে বোঝানোর পরবর্তী কোনো ক্লাসে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, সে পর্যন্ত ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।